move forward. At the same time, I can measure my performance. আজকে যেটা আপনারা বোঝাতে যাচ্ছি যে অ্যাপোর্শনমেন্ট গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম অ্যাপোর্শনমেন্ট বেইজে যে মেশিনিং, অ্যাসেম্বলিং, ফিনিশিং অ্যান্ড স্টোরে যে অ্যাসেম্বলি করে আমরা কস্ট সিম্পলিফিকেশন করলাম। এই কস্ট সিম্পলিফিকেশন করার পর আমরা দেখলাম যে 16,700 টাকার একটা বেসমেন্ট দেওয়া আছে যে কোনো একটা ইসের আমরা যেভাবে অ্যাপোর্শনমেন্টগুলো করেছি রেশিওটাকে আপনার অ্যাড্রেসিং করে যে হোয়াট বি দ্য রেশিও টু অ্যালোকেট দ্য ওভারহেড। অ্যাকর্ডিংলি আমরা অ্যাপোর্শনমেন্ট বেইজে আমরা আরও কিছু ইলাস্ট্রেশনে যাচ্ছি। তো ইলাস্ট্রেশন 2 নাম্বার কত কাছে দেখা হয়েছে টেস্ট অফ স্ট্যান্ডিং 2 দেখানো হয়েছে। আপনি করতে পারবেন। 3 হচ্ছে after the initial overhead allocation and apportionment has been completed, the overhead analysis sheet, page number 79. যদি এই এডিশনের বই হয়, এই এডিশনের বই না তো এডিশনের বই পরবর্তী আমি বলছিলাম যে এডিশনের বইটার ফটোকপিগুলো করে নিয়ে হ্যাঁ স্টেশন টেস্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং Test of your understanding, yes sir. Test of your understanding. 1 or 2? What is that? After test of understanding 1 or 2? 1 to 3, the 3 number. 3 number to compare. The vehicle service department, cash repair, the tire fitting, canteen and vending. আছে এরকম কোনো টাইটেলস নাই। ওই জন্য বলছিলাম যে তারপর প্রথম ক্লাসে বলছি যে আপনারা এই বইটা কিনবেন আর এই বইটার সাথে ওই বইটা আপনার থাকবে রেফারেন্স হিসেবে। তো এই বইতে বেশি অঙ্ক দেওয়া আছে, ওইটার থেকে বেশি অঙ্ক দেওয়া আছে। আমরা এই বই টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং পেজগুলো আর আপনার এক্সাম্পল পেজগুলো, ইলাস্ট্রেশন পেজগুলো আমরা ফটোকপি করি। ফটোকপি করে দিলেন এর থেকে আমরা কুইক ফরওয়ার্ড হতে পারে। তারপরে আমি জাস্ট ইন জেনারেল লিখে the test of understanding 3 that after the initial overhead allocation and apportionment has been completed, the overhead analysis sheet for the car repair workshop is as follows. Total overhead cost একটা দেওয়া আছে, তার apportionment দেওয়া আছে। আমরা যখন cost record করেছি then we will get total cost. At the same time, if we arrange a input system that will facilitate what would be the amount for independent departments. তাহলে এখানে vehicle servicing department, the cash repairments and tire fittings department and canteen and vending departments. 4টা ডিপার্টমেন্টস আছে। 4টা ডিপার্টমেন্টসে 2,33,000 টাকার কস্ট এটাকে অ্যালোকেট করে দেওয়া আছে অলরেডি, যে 82,000, 74,000, 61,000, 16,000। দেন বলছে the cost of the canteen and vending activity are to be reapportionment to the other activities on the basis of the number of personnel employed on each activity. The number of personnel, vehicle services 20, cash repair 15, তারপরে tire fitting 5, canteen and vending হচ্ছে 2. The canteen and vending cost to be apportioned to the cash repair activity is কত টাকা হবে? কত টাকা হবে?
ক্র্যাশ রিপেয়ার অ্যাক্টিভিটির জন্য কত টাকা হবে। নাম্বারস অফ পার্সোনালস যেও আছে কত 20, 15, 5 প্লাস 2। আমরা বলছি যে ক্যান্টিন অ্যান্ড ভেন্ডিং এর যে কস্টটা আছে 16,000 টাকাটা, সেটা আমরা কি করব, অ্যাপোর্শনমেন্ট করব অন্য ডিপার্টমেন্টে। তার একটা যে কোনো ডিপার্টমেন্টের কস্ট কত হবে সেটা বের করতে বলেছে যে ক্র্যাশ রিপেয়ার ডিপার্টমেন্টে কত টাকা যাবে। তা আমরা এখান থেকে বলতে পারি কস্ট অফ ক্র্যাশ ডিপার্টমেন্ট কত টাকা আছে দেখেন 16,000 টাকা। 16,000 টাকা। এই ডিপার্টমেন্ট ছাড়া বাদ বাকি যে 3টা ডিপার্টমেন্ট আছে, ভেহিকল সার্ভিস ডিপার্টমেন্ট, ক্র্যাশ ডিপার্টমেন্ট অ্যান্ড আপনার টায়ার ফিটিংস ডিপার্টমেন্ট, এই কস্টটা আমি ভাগ করে ফেলবো তাদের মধ্যে 3টে ডিপার্টমেন্টের মধ্যে তাদের নাম্বারস অফ এমপ্লয়ির উপর ডিপেন্ড করে। এমপ্লয়ি কত আছে তাহলে 20 প্লাস 15 প্লাস 5। আর কোন ডিপার্টমেন্টের ভাগ করছি আমরা, ক্যাশ ডিপার্টমেন্ট ভাগ করছি। ক্যাশ ডিপার্টমেন্টে কত আছে 15 আছে। ক্লিয়ার? তাহলে দেখেন কত আসে, $6,000। তাই তো ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা ক্যান্টিনের ডিপার্টমেন্ট আছে, ক্যান্টিন ডিপার্টমেন্টের কস্টটাকে আমরা অ্যালোকেট করছি। এখানে বলেনি সবগুলাতে অ্যালোকেট করে দিতে, বলছে একটা ডিপার্টমেন্টে অ্যালোকেট করো, সেটা কতটুকু হবে, সেই পোর্শনটা কতটুকু হবে। আমরা সেই পোর্শনটা কতটুকু হবে সেটা আমরা অ্যান্সার করতে পারছি এইভাবে। আমরা যখন বড় অঙ্ক যাচ্ছি, এর পরের বড় অঙ্ক যাচ্ছি সলিউশন করতে, তখন আমরা এই জিনিসটা আর একটু ভালো করে বুঝতে চেষ্টা করব। ক্লিয়ার? এরকম ভাবে প্রশ্ন মনে করেন ফট করে আসতে পারে, বড় একটা প্রশ্নের মধ্যে ফট করে এইটুখানে একটা প্রশ্ন দিয়ে 3 মার্ক দিয়ে দিল। আপনি এখন কিন্তু বড় প্রশ্নটা করেছে কিন্তু ছোট প্রশ্ন তো করি নাই, তাহলে হোয়াট উড বি দ্য অ্যান্সার? তখন আপনি কি হয়ে যাবেন, আপনি রিবিল্ডার হয়ে যাবেন, ভাই এটা তো নতুন লাগছে। বাট ডোন্ট মেক ইট কনফিউজ হবেন না, যে আপনি যা হচ্ছে বুঝবেন সেই অনুযায়ী করবেন। আচ্ছা, এরপর আমরা ইলাস্ট্রেশন নাম্বার 3 নাম্বার আমাদের আগে যেটা করা ছিল সেইটারই শুধু প্রি ডিটারমাইন্ড রেটটা বের করেছে। আগে যে আমাদের অঙ্ক যেটা ছিল ইলাস্ট্রেশন 2 এর কন্টিনিউয়েশনস বলছে পাচ্ছেন না, কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে কোশ্চেন আনসার নাকি? হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এই সাথে একটা মিলিয়ে নেন না, তো আমাদেরকে আপনার বইটা ফলো করতে হবে। মানে বেটার হয় যে আমি যেটা করছি এটা আপনারা একটা কপি করে নেন, জাস্ট কপি করে নেন। প্রথম দিন বলেছে
আমি কিন্তু টোটাল ওইটাই মানে সলভ করার চেষ্টা করবো, কনসেপ্টটা যেন আপনার মধ্যে চলে যায়, পুরো কনসেপ্টটা যেন মানে একদম মানে মেমোরি করে নিতে পারে। আচ্ছা, এখানে তেমন কিছু না, ওই আগে যে আমরা ক্লাসেশন 2 যে অঙ্কটা করেছিলাম ওই গত ক্লাসে, যে মেশিন ডিপার্টমেন্ট, অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, মেশিন ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, এই স্টোর ডিপার্টমেন্টের কস্ট সব কিছু করার পরে আমাদের টোটাল কস্ট এসেছিল মেশিন ডিপার্টমেন্ট, অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, মেশিন ডিপার্টমেন্টে 40,864, 47,400, 10,100 এবং কস্ট এসেছিল। এই কস্টগুলোকে বলছে যে নাম্বার অফ মেশিন আওয়ার্স, নাম্বার অফ ডিরেক্ট লেবার, আর হচ্ছে যে অ্যাপরশনমেন্ট রেটস কি হবে তাহলে, মানে দুটো ডিপার্টমেন্ট ইউজ করে নাম্বারস অফ লেবার আওয়ার, আর একটা ডিপার্টমেন্ট ইউজ করে নাম্বারস অফ মেশিন আওয়ার। নাম্বারস অফ মেশিন আওয়ার দিয়ে কস্টকে নাম্বার অফ মেশিন আওয়ার দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে পার মেশিন আওয়ারের ওভারহেড অ্যাবজর্পশন রেট। আর অ্যাসেম্বলি ফিনিশিং ডিপার্টমেন্টে ডিরেক্ট লেবার আওয়ার্স দেওয়া আছে, কত লেবার আওয়ার্স থেকে কত খরচ, তাহলে পার লেবার আওয়ার্সে কত খরচ সেটা জাস্ট ভাগ করলেই আমরা অ্যারাইভ করতে পারছি। কেন লাগছে এটা পরে বলছি, কেন লাগছে এক্সাম্পলের মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করবো। এরপর আরো কিছু অ্যাবজর্পশন রেট বের করবার কিছু পেজ আছে। পেজ আছে যেমন মনে করেন যে প্রোডাকশন ওভারহেড কস্ট আর ডিরেক্ট আপনার ওয়েজেস কস্ট। প্রোডাকশন ওভারহেড কস্ট আর ডিরেক্ট ওভারহেড কস্ট যখন দেওয়া থাকে মনে করেন production overhead cost আছে 40,864, 40,864, আর direct wages cost wages cost 32,600। আমাদের ওয়েজেস প্রোডাকশন ওভারহেড কস্ট আমাদের যদি দেওয়া থাকে আমাদের যদি মানে লেবার ওভারহেড দেওয়া থাকে 12 টাকা করে, সে ফর এক্সাম্পল 12 টাকা করে লেবার ওভারহেড দেওয়া আছে, তাহলে কি আমরা এইখান থেকে প্রোডাকশন ওভারহেড কস্ট বলতে পারবো কত হওয়া উচিত? বলতে পারবো। কেমন করে বলতে পারবো যে এইটা যদি 12 হতো এটা কত, তাহলে আমরা বলতে পারি প্রোডাকশন ওভারহেড কস্ট ইজ কত পার্সেন্ট, এটা 100%, এটা কত পার্সেন্ট, 4864 32,600 কত পার্সেন্ট হয়, 125%। of direct wages cost, direct wages cost, তাই তো? production overhead cost is 125% of direct wages cost. So if the direct wages is 12, what will be the production wages cost? 12 into 125%. 100 মানে 12 আর 25% মানে 4. And 12 এর মানে 16. Got my point? তাহলে কি হবে? 12 আর 3 মানে 125 মানে
ওই 12-3 25% 3 না 3, তাহলে 12 আর 3 15। তাহলে কি হবে, এইখানে যখন আমরা অ্যাপ্লাই করব এরকম যদি কোনো বেস পাই, অন্য কোনো বেস পাচ্ছি না, তখন আমরা করতে পারি কি, যে প্রোডাকশন ওভারহেড কস্ট ডিরেক্টলি ভ্যারিজ উইথ দ্য ওয়েজেস কস্ট। এরকম কোনো সিচুয়েশন আসলে তখন আমরা কি করতে পারি, ওয়েজেস কস্ট আমরা জানি, তো ওয়েজেস কস্টের কত পার্সেন্টেজ হচ্ছে আপনার ওভারহেড কস্ট, তো সেই পার্সেন্টেজ দিয়ে ওয়েজেসকে মাল্টিপ্লাই করলেই পার আপনার মানে ইউনিট অফ ওভারহেড অ্যালোকেশন কস্ট আমরা পে করতে পারি। ইট মে বি পার ইউনিট, ইট বি পার আওয়ার্স, যদি 12টা পার আওয়ার্সে হয় পার আওয়ার্স, যদি পার ইউনিটে হয় পার ইউনিট কস্ট। ক্লিয়ার? এমন করেও আমরা বেস তৈরি করতে পারি। এটা আপনাদের বইতেও দেওয়া আছে, আদার অ্যাপোর্শনমেন্ট বেস বলে চ্যাপ্টার হেডে দেখেন, আদার অ্যাপোর্শনমেন্ট বেস। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন আদার অ্যাপোর্শনমেন্ট বেস? পারলেন? এখানে ওইভাবে দেওয়া নেই, আবার অ্যাবজর্পশন বেস ওইভাবে দেওয়া নেই। সো আমরা আগে অঙ্কে দেখলাম যে আমরা একটা অঙ্ক দিয়ে যখন আমরা মানে এক্সামিন করে দেখলাম যে ওভারহেড অ্যালোকেশনের জন্য বিভিন্ন ধরনের রেশনাল বেস আমরা ইউজ করি, কারণ কি আমরা ওভারহেড রেটটা যেন অ্যাকুরেট হয়। অ্যাকুরেট না হলে কী হবে, আমাদের যখন বাস্তবে যখন ওটা অ্যাপ্লাই করতে যাব, তখন আমাদের আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইডগুলো যে কথাটা আসছে পরবর্তীতে, সেইটাতে আবার এফেক্ট করবে, এবং ভেরিয়েন্স অ্যানালাইসিস যখন আমরা করতে যাব তখন সে ভেরিয়েন্স অ্যানালাইসিসটা প্রবলেম করবে। দ্যাট উইল নট গিভ আস এ অ্যাকুরেট রেজাল্ট। তাহলে আমাদের ওই কারণটা আমাদের রেট শুড বি ভেরি মাচ স্পেসিফিক। যত অ্যাকুরেট আমরা রেট বের করতে পারবো, তত আমাদের জন্য কী হবে, আমাদের মানে গ্রহণযোগ্যতা, রিপোর্টের গ্রহণযোগ্যতা, কস্টিংয়ে গ্রহণযোগ্যতা বেশি বাড়বে, আর ফোরকাস্টিংয়ে গ্রহণযোগ্যতা তত বেশি বাড়বে। এরপর আসেন টেস্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা তো ইজি। Number 4, the numbers of machine hours and labor hours budgeted for the 3 production cost centers for the forthcoming period is as follows: machining department, assembly department, finishing department. Machine hours দেওয়া আছে, labor hours দেওয়া আছে। The most appropriate production overhead absorption base for each cost center would be tick the correct box. So machine assembling and finishing department, rate per machine hour, rate per labor hour. Machining department-এ নিশ্চয় লেবারের ফাংশনসটা কম, মেশিনের ফাংশনসটা বেশি, যার ফলে ওইখানে যে রেট অ্যাপোর্শনমেন্ট হবে দ্যাট ইজ টু বি বেসড অন মেশিন আওয়ার্স। আর অ্যাসেম্বলি আর ফিনিশিং ডিপার্টমেন্টে যেটা হবে, সেখানে কি মেশিনের বেশি ব্যাপার আছে? মেশিনের বেশি ব্যাপার নেই, সেখানে হবে লেবারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, দ্য নাম্বারস অফ মেশিন and labor hours budgeted for the 3 production cost centers for the forthcoming period is as follows. Listen. এই বইটা আপনারা একটু প্রবলেমটা আন্ডারস্ট্যান্ডিংটা করে নিলে মানে খারাপ হবে। অর্থাৎ আমাকে আপনাদের বইটি করা, যেটা আপনারা বলবেন অফিস থেকে। এটা করানো হয়ে গেলে হবে কি, ওটা তোমাদের আপনার আছে, এটা করে নিয়ে গেলেন,
যে কীভাবে ওইটা অ্যাডিশনাল যেগুলো আছে সেগুলো আপনারা একটা স্কোপ পাচ্ছেন করার, ঠিক আছে? বেশি মানে পাবেন না, দেখা যাবে যে যখন মিলে যাবে অঙ্ক এটা করার পরে দেখা যাবে ওটা সবই অঙ্ক আপনি বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো কী করবেন সেটা আপনার ডিপেন্ড করছে। আচ্ছা, দেন 3টে ডিপার্টমেন্টের কস্ট দেওয়া আছে এবং 3টে ডিপার্টমেন্টের মানে আওয়ার্স দেওয়া আছে, পেজ দেওয়া আছে, বলছে যে কোনটা রাইট হবে। যেমন মেশিনিং ডিপার্টমেন্টের জন্য মেশিন আওয়ারটা পেজ হওয়ার রাইট বেশি, মেশিন আওয়ারটার উপর টিক দেবেন। অ্যাসেম্বলি আর ফিনিশিং ডিপার্টমেন্টে এখানে কি মেশিনের উপর বেশি এমফাসাইজ হয় নাকি লেবার? ফিনিশিং। অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট এখানে অ্যাসেম্বল করা হয়, সেটা লেবার না মেশিন? হ্যাঁ, অ্যাসেম্বল যেখানে করা হয় মেশিনের কাজ কম, তাহলে ওখানে মেশিন আওয়ারটা হবে না, ওখানে কি হবে? লেবার আওয়ার্স হবে। ফিনিশিং ডিপার্টমেন্ট সেখানেও কি মেশিনের কাজ দরকার পড়ে বেশি? এতক্ষণ পর তিনি বলছেন যে এখন যেগুলো মনে করেন যে অটোমেটেড যে ভার্সন চলে আসছে, অটোমেটেড ভার্সন অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে কি হয়? অলমোস্ট অল দ্য ইকুইপমেন্টস আর অ্যাসেম্বল থ্রু মেশিনস, মানে ওখানে হয়তো খুব মাইনর এলিমেন্ট লাগে লেবারে, তখন আলটিমেটলি এইখানে যে বেস বলা হচ্ছে সেই বেসটা আলটিমেটলি টিকবে না। তাহলে আমরা যখন when we are in the actual production field or when we are facing the actual problems, then we will decide what is be the actual base for apportionment. যদি আমরা দেখি তো ওখানে বেশি মেশিনের হচ্ছে, তখন মেশিন অনুযায়ী আমরা কাজটা করব। যদি আমরা দেখি যে না ওখানে লেবারের কনসেন্ট্রেশনটা বেশি, তখন আমরা লেবার অনুযায়ী আমরা অ্যাপোর্শনমেন্টটা করব। ক্লিয়ার? ক্লিয়ার? মানে এগুলোকে আমাকে সেন্স অ্যাপ্লাই করতে হবে, মাস্ট অ্যাপ্লাই আওয়ার সেন্স। এখানে কোনো ব্যারিয়ার নেই, দিস ইজ নট এ মানে কী বলা যায় মানে আইএএস যে এটাই করতেই হবে, ইজ ম্যান্ডেটরি, ইজ নট ম্যান্ডেটরি, ইজ নো ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি কি? এটা আপনাকে বুঝতে হবে, আর একজনকে বোঝাতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন আপনি এটা করেছেন, আর এটাকে বোঝাতে হবে আর একজনকে। এরপর টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনারা পারবেন যে একটা হোটেলের টোটাল ওভারহেড কস্ট, অ্যানুয়াল ওভারহেড কস্ট হচ্ছে যে 8,36,000 অ্যানুয়াল ওভারহেড কস্ট। সেই হোটেলে পার 40 মানে 400 রুমস আছে, আর 365 ডেজ এই হোটেলটা ওপেন থাকে, কিন্তু 365 ডেজ তো আর অকুপাইড হয় না 400 রুমস। ওরা ধরে নেয় যে 85% অকুপাইড থাকে, তাহলে এই পার রুম অকুপাইডে আপনার ওভারহেডটা কত হবে? ইজি, টোটাল কস্ট ডিভাইডেড বাই 400 ইন্টু 365 ইন্টু 85%, এটা হচ্ছে রেট। ক্লিয়ার? এরকম একটা অঙ্ক টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে যে হোয়াট উড বি দ্য মানে আপনার প্রি ডিটারমাইন্ড আপনার ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার রুম সার্ভিস পার নাইট, মানে স্টে। যদি একটা মানুষ এক রাত স্টে করে দেন কস্টটা বাড়তে থাকে, আনলেস কস্টটা বাড়ে না। এটাই প্র্যাকটিক্যালি ধরে নেওয়া হয় প্রত্যেকটা হোটেলের পার্সপেক্টিভে। এরপরে যেরকম কোনো অঙ্ক খুব বেশি না, সবাই এক মিলে একসাথে করলে এটা খুব কম আসবে, ফটোকপি করতে হবে। ফটোকপি করে নিলে হ্যাঁ নাম্বারগুলো মিল নাই, আবার কিছু কিছু নাই হয়, কিছু আবার নাই হয়। কি করবেন মানে আমি কি আপনাদের বই থেকে পড়ানো আরম্ভ করবো নাকি হোটেল? হ্যাঁ নাকি এইটাই? Crayfield Hotel. Crayfield Hotel. Crayfield Hotel is the one মানে আপনার ওই 3,08,36,000 টাকাকে ভাগ করতে হবে
465 ইন্টু 85% যে ভাগ করলেই পার আপনার নাইট স্টেইং এর জন্য আপনার লেবারের ওভারহেড কস্ট মিলিয়ে যাবে। যেহেতু কোশ্চেনগুলো আমাদের বইতে আছে, হ্যাঁ, আমাদের সবাই তো নতুন মডেল শেষ কোশ্চেন আমরা এই বই, হ্যাঁ, নতুন এডিশন। আমার মনে হয় আপনি যদি নতুন এডিশনটা পড়েন তাহলে আর নতুন বইটা দিয়ে, নতুন বই তাহলে আমাকে একটা দিয়ে দিতে হবে, সেটা দিয়ে একটা দিলে অসুবিধা। আচ্ছা, এই গেল প্রিডিটারমাইন্ড কস্ট আন্ডার। আচ্ছা, প্রিডিটারমাইন্ড ওভারহেড অ্যাবসর্পশন রেটস কেন করা হয় সেইটা ডিসকাশন করে দিয়েছে এখানে, যেটা উনি সেদিন জিজ্ঞেস করছিলেন যে আমাদের ডিসিশন মেকিংয়ে সুবিধা হয়। ওভার অ্যান্ড আন্ডার অ্যাবজর্ব ওভারহেড রেট, আমরা একটা অ্যাকচুয়াল যখন রেকর্ডিং করি, উই আর রেকর্ডিং দ্য অ্যাকচুয়াল ওভারহেড। আমরা যা রেকর্ড করি আমরা অ্যাকচুয়াল ওভারহেড রেকর্ড করি। আর আমরা যখন অ্যাপ্লাই করি ডিপার্টমেন্টে, তখন আমরা অ্যাকচুয়াল আওয়ারের উপর ডিপেন্ড করে যে স্ট্যান্ডার্ড রেট, সেই স্ট্যান্ডার্ড রেট দিয়ে আমরা অ্যাপ্লাই করি। জিনিসটা বুঝতে অসুবিধা হবে, এই কারণে অসুবিধা হবে যে এইটার টোটালটা একটা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম দিয়ে করা হয়। অর্থাৎ যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটা সেলস অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং যখন একত্রিত মার্জ করে করা হয়, তখনই এই জিনিসটা ঘটে। এই জিনিসটা এমনি এমনি ঘটে না। এই জিনিসটা জার্নাল এন্ট্রিজ জানা দরকার, ইনিশিয়াল জানা দরকার। কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধুশ্রী বইটা যদি দেখতে পারেন তাহলে ইউ উইল গেট দ্য হেল্পস। মাধুশ্রী বই, কস্ট অ্যাকাউন্টিং মাধুশ্রী বললেই আপনাকে বলে দেবেন চারিদিকে। ইউএসআরওয়াই মাধুশ্রী বললেই ওই বইটা আপনার টোটাল জিনিসটা আছে যে ফ্যাক্টরির সাথে কীভাবে আমরা মানে ট্রানজেকশনস হয়, তার প্রিডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড কী, তার প্রিডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাকচুয়াল ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড কেমন রেকর্ড করা হয়, ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড করা হয়, ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেডের পার্থক্য যেটা, সেটাকে আমাদের বলা হয় যে আন্ডার অর ওভার অ্যাবজর্ব ফ্যাক্টরি ওভারহেড। এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। আমরা শুধু ফর্মুলা, আমরা এখানে শুধু ফর্মুলাটা মেনশন করে দিচ্ছি। When we incur the cost of any expenses regarding factory overhead, then we are charged the expenses heads as overhead, actual overhead. সেই actual overhead এর টোটাল actual যদি করা হয় প্রত্যেকটা হেডস, 10টা হেডস, 20টা হেডস, 100টা হেডস, টোটাল হেডসের যদি আমরা সামেশন করি, যেটা হয় সেটাকে বলা হয় actual factory overhead. Say 3 lakh টাকা applied factory overhead অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড আমাদের বিভিন্ন জব আমরা যখন করি বা বিভিন্ন প্রসেস যখন করি, তখন ওই প্রসেসে বিভিন্ন ডিপার্টমেন্টের কস্টগুলো আমরা ওই যে প্রিডিটারমাইন্ড যে রেট হলো না, যেটা আমরা বের করলাম ভাগ করে, এতক্ষণ এত কষ্ট করলাম বের করলাম যে রেটটা, সেটা রেট, সেই রেট। আর আমরা যে পরিমাণ কাজ করলাম বিভিন্ন ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের অ্যাকচুয়াল আওয়ার্স or actual labor hours, actual product outputs, যেটা আমাদের বেস, মানে রেটের জন্য যে বেস, সেই বেস যে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ যার ভিত্তিতে আমি ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাপ্লাইড করবো প্রোডাকশনে। কথা বলতে পারলাম? এরকম না বুঝলে কিন্তু জাস্ট এইটা মনে রাখলে হবে, মেমোরিতে ঢুকে রাখলে হবে। পরবর্তীতে যখন আপনার ওই প্রবলেমের কনফ্রন্টেড হবেন,
তখন এই জিনিসটা অটোমেটেড ওয়েতে আপনি বুঝে যাবেন। আর না বুঝতে পারলে আমরা পরের ক্লাসে, পরে যে কোনো এম ক্লাসের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, বা আমাদের স্ট্যান্ডার্ড কস্টিংয়ের সময় আমরা এটা আলোচনা করে, কিন্তু এখন এটা করতে গেলে বুঝতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়াল আপনার hours worked, actual hours worked, or any base into a standard rate. এই টোটাল চারটা ডিপার্টমেন্টের জন্য এবার টোটাল এটা করে যোগ করে এখানে বসিয়ে দিব, সে ফর এক্সাম্পল 3,20,000, মানে 20,000 টাকা আমার ওভার অ্যাপ্লাইড হয়েছে। ওভার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। এখানে যদি কম হতো 3 লাখের, তাহলে কি হতো? আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। ক্লিয়ার বলছেন? বলে আমরা যখন কোনো খরচ করি তখন আমরা কি জার্নাল বলতে করি না, খরচ সময় আমরা যেটা লিখি সেটা হচ্ছে এইটা ফ্যাক্টরি ওভারহেড রেট, ডেবিট আর অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের নর্মাল আপনার জিএল। আর এইটা কি? এটা হচ্ছে ফ্যাক্টরিতে বসে বসে করি আর কি, ঠিক আছে? ফ্যাক্টরিতে বসে করি যে আমার লেবার কস্ট এত, আমার ম্যাটেরিয়াল কস্ট এত, আর আমার ফ্যাক্টরি ওভারহেড এত। হচ্ছে অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। ডাব্লিউআইপিতে কস্ট চার্জ করে, ডাব্লিউআইপি অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাপ্লাইড ফ্যাক্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। WIP অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ক্রেডিট। এই অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড তখন ক্রেডিট আর ওই ডেবিট, এই পার্থক্য তৈরি হয়ে যায়। এই পার্থক্যটা তখন এইটাকে কেন হলো, কি কারণটা হলো, এই অ্যাসেসমেন্ট করা হয়, অ্যাসেসমেন্ট করে রিকনসাইল করা হয়। বুঝতে পারলাম? মানে এখন না বুঝতে পারলেও অসুবিধা নেই, শুধু মেমোরি করে রাখেন এই কথাটা সামনে আসবে। মানে এস্টিমেটেড যে এস্টিমেটেড মানে আমরা যে এস্টিমেটেড রেট করলাম, যে রেটটা সম্পর্কে বের করার জন্য এত কষ্ট করলাম, সেই রেট আর যে আমরা অ্যাকচুয়াল যে কাজটা করি সেটা বুঝতেই পারছি। এত ইউনিট ওয়ার্ক হয়েছে, এত আওয়ার্স এই ডিপার্টমেন্টে কাজ হয়েছে, সেই ওয়ার্কস অনুযায়ী সেই আওয়ার্স দিয়ে সেই স্ট্যান্ডার্ডকে আমরা গ্রহণ করছি। এত ইউনিট প্রোডাকশন হয়েছে, এই এত ইউনিট প্রোডাকশনকে দিয়ে আমরা কি করছি? আপনার রেট দিয়ে মানে মাল্টিপ্লাই করলে আমরা এই অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড